রামিসা ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ আগামীকাল। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত সচিবালয়ে, অফিস আদালতে কাজ শুরু, জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ, স্টেশন টার্মিনালে ভিড়। ইসলামী ব্যাংকের আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জল কামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ, আহত বেশ কয়েকজন। হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু, সেরে ওঠার পরও 4 থেকে 6 সপ্তাহ আইসোলেশন ও বিশেষ যত্নের পরামর্শ চিকিৎসকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল থেকেই। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথমে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে সংঘটিত নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের প্রার্থনা জানান। এ সময় সোহেল রানা ও তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। এদিকে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ তোলেন পাবলিক প্রসিকিউটর। এ মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। ঈদ উদযাপন শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও সরকারি ও বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল 9টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন মন্ত্রিপরিষদের সদস্যরাও। তবে প্রথম কর্মদিবসে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা কর্মচারীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে দেখা হওয়ায় ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেকে। ঈদ উল আজহা উপলক্ষে গত 25 মে থেকে 31 মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। এদিকে রাজধানী সহ সারা দেশের সরকারি অফিসে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ঈদ উল আজহার টানা 7 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া যথাসময়ে কমলাপুর আসছে ট্রেনগুলো। আজ থেকেই সরকারি অফিস খোলায় বাড়তি ভিড় ছিল স্টেশনে। তবে স্কুলগুলোর গ্রীষ্মকালীন লম্বা ছুটি থাকায় এখনও অনেকে ঢাকা ছাড়ছেন। ফিরে আসা মানুষের ভিড় বাস টার্মিনালগুলোতেও। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 25 মে থেকে 31 মে টানা 7 দিনের লম্বা ছুটি শেষ হয়েছে রবিবারেই। সোমবার থেকে সব সরকারি অফিস খোলা থাকায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ছুটি শেষ হয়েছে সেজন্য চলে আসছি। ভিড় আহামরি এত ছিল না, অলমোস্ট খুব ভালো। কালকে থেকে আমার অফিস আছে, আর দ্বিতীয় কথা হলো যে বাচ্চার পরীক্ষা আছে, হাফিয়ালি এক্সাম আছে। আজকে থেকে অফিস শুরু হয়েছে, সেজন্য অফিস করতে হবে। ট্রেন দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ ছিল অনেকের। ট্রেনের রাইট টাইম ছিল আপনার চিলাহাটি থেকে আর কি, আপনার 8:40 আর কি। সেই ট্রেন দেখা যায় যে আপনার 9:30 পরে আসছে আর কি। অনেককেই ঢাকা ছাড়তেও দেখা যায় এ সময়। সন্তানের স্কুলে লম্বা ছুটির কারণে কিংবা ঈদের সময় যারা ছুটি পাননি তারা এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে। ঘুরতে যাচ্ছি, ঈদের সময় টিকিট পাওয়া যায় না, তাই ঈদের ছুটির পরে যাচ্ছি। আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি বেড়াতে, আমার মেয়েদের স্কুল ছুটি হয়েছে তাই বেড়াতে যাচ্ছি। আমাদের স্যারের ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের ছুটি একটু দিতে দেরি হয়েছে, আর আমরা সেই জন্য আজকে যাইতেছি। এদিকে কর্মজীবী মানুষের ঢাকা ফেরার চিত্র দেখা যায় সায়দাবাদ বাস টার্মিনালেও। মন না চাইলেও জীবিকার তাগিদে ফিরতে হচ্ছে বলে জানালেন যাত্রীরা। বাচ্চারা যেন একটু আরাম পায়, এই জন্য আবার ঈদের সময় তো এমনিতে মানুষ বেশি হয়, যানজট যেন না হয়, এজন্য আর কি। না, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ডাইরেক্ট চলে আসছি স্লিপার বাস দিয়ে, তো তাড়াতাড়ি চলে আসছি। চাকরি বাকরি করেই চলে আসছে, আসতেই হবে, কিছু করার নেই। আসতে তো হবেই, কিছু করার নাই, আসলে আসতে তো মন চায় না। বাস টার্মিনাল, রেল স্টেশনে রাজধানী ফেরা মানুষের এই ভিড় আরও কয়েকদিন পর্যন্ত চলবে বলে মত পরিবহন সংশ্লিষ্টদের। মামুন আব্দুল্লাহ,
বাংলা ভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে আন্দোলনকারী গ্রাহকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। গ্রাহকদের উত্তেজনা কমাতে আন্দোলনকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ করেন সাধারণ গ্রাহকরা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। সোমবার ব্যাংক খোলার প্রথম দিনেই রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ঘটে লঙ্কাকাণ্ড। নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের বিরুদ্ধে ডাকা এই মানববন্ধন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দিলকুশে এলাকায়। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ, ব্যবহার করা হয় জলকামান ও সাউন্ড গ্রেনেড। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ডাকা এই আন্দোলন কর্মসূচি ঘিরে বিক্ষোভের সময় আহত হন বেশ কজন। আন্দোলনকারীদের দাবি, গ্রাহকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অযৌক্তিকভাবে বল প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে, কিন্তু পুলিশ অতর্কিত এসে আমাদের উপরে লাঠিচার্জ এবং জলকামান করছে। আমাদের অনেক ভাই আহত হয়েছে। সালামের কারণে আজকে এই পর্যায়ে এসেছে। তো গত 1.5 বছর একটা পর্যায়ে গ্রাহকদের আবার আস্থা ফিরে এসেছিল। এই ঘটনার মাধ্যমে, নিয়োগের মাধ্যমে আবারও সেই শঙ্কা যে এই ব্যাংকটা আবারও সালামের পকেটে যাবে, আবার সেই লুটপাটের ধারা চালু হবে। উনি তো ফ্যাসিস্টের দোসর। উনি এই ব্যাংকের লক্ষ্য উদ্দেশ্যের সাথে ওনার লক্ষ্য উদ্দেশ্য একমত নয়। ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংক। ঘণ্টাখানেক পর ছত্রভঙ্গ আন্দোলনকারীরা আবারও ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করেন। পুলিশি সতর্কতার মধ্যে চলা এই আন্দোলনে নতুন চেয়ারম্যানকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তার পদত্যাগ চান বিক্ষুব্ধরা। তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, 3 কোটি গ্রাহকের আমানতকে আপনারা ঝিলিমিলি খেলবেন না। 3 কোটি আমানতের গ্রাহক মানে শুধু 3 কোটি আমানতের গ্রাহক নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য মনের গ্রাহক। আপনারা যেভাবে অবৈধভাবে চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন, অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে আপনারা বাদ দিবেন। নতুন চেয়ারম্যান যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকে ঢুকতে না পারেন, সেজন্য তাকে প্রতিহত করার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুবন এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। এসব কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কাজের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন। এমন পরিস্থিতিতে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। দীপেন দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবেও আছেন, তবে পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন 3 জুনের মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, অ্যাটর্নি জেনারেল এ ব্যাপারে আইনি পরামর্শ দিয়েছেন। সাংবাদিকদের উপর হামলা দুঃখজনক বলেও মন্তব্য তার। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রতিবেদনটি আরো গতিশীল হওয়ার জন্য, আরো প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন, এবং যেহেতু বন্ধ ছিল, এটা আমাদের ডিজি মহোদয়ের পক্ষ থেকে আইনানুগভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে সেটি উনি করতে পারেননি। উনি একটি তদন্ত কমিটি করবেন, তদন্ত হবে, 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। এটার তদন্তে আইনানুগ কোনো বিষয় জড়িত যতটুকু আছে তা জানার জন্য বা কিভাবে জিনিসটাকে আইনানুগভাবে করা যায় সেটার জন্য অ্যাটর্নি জেনারেল মহোদয়কে আমরা ইনভাইট করেছি। এদিকে আদ্দিন হাসপাতালে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খতিয়ে দেখবে মন্ত্রণালয়, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূলধারার কোনো গণমাধ্যম কর্মীর কর্তব্য কাজে বাধা এবং কারো ওপর হামলা হলে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথাও জানান তিনি। সচিবালয় মন্ত্রী এসব কথা বলেন। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের
পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।